দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এডিটরস নোটের একটি বিশেষ পর্বে। আমার সাথে অংশগ্রহণ করছেন আপনাদের সকলের পরিচিত আম জনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। তারেক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, তারেক ভাইয়ের কাছ থেকে জানতে চাই, কারণ তারেক ভাই এই বিষয়টা নিয়ে যথেষ্ট কথা বলেছে, অনেকে কথা বলছেন। আমরা যেই পদ্ধতি নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে সেটি হচ্ছে পিআর পদ্ধতি। আমাদের বিষয়বস্তু আজকে একটু ভিন্ন রকম। হেডলাইন করেছি আমরা, ভারত কা সাথ পিআর कैसे हुआ, কাব হুয়া, কিউ হুয়া। এর অর্থ হচ্ছে ভারতের সাথে এই পিআর কেমন, কবে হলো, কিভাবে হলো, এটা জানতে চাই। এবং আমরা জানি যে সবচেয়ে বেশি এ বিষয়ে যিনি কথা বলছেন তারেক ভাই, তারা সেটি হচ্ছে জামায়াতে ইসলামী, এবং সম্ভবত জামায়াতে ইসলামী বলেছেন তারা কেন চায় একটা ব্যাখ্যা দিয়েছে। এবং দর্শক, আমরা তারেক ভাইয়ের কথা জানবো, তারেক ভাইয়ের কথা শুনবো। তার আগে আমি মনে হয় তারেক ভাই, আপনি প্রেস ক্লাবের সামনে এই পিআর নিয়ে একটি কথা বলেছিলেন। সো সেটা আমরা একটু দেখে নিই, ভিডিওটা একটু দেখে নিই, তারপরে আমি আপনার মতামত দেব। এনসিপির একজন সদস্য, কেন্দ্রীয় নেতা, এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলল, বাংলাদেশে ভারতের এক্সটেনশন দুটা দল আছে, একটা দল হলো আওয়ামী লীগ, আর একটা দলের নাম কি কেউ জানেন? জানেন কে? আর একটা দলের নাম বলেছে জামাতকে। তো আমার প্রশ্ন হলো, জামাতে ইসলাম নাসির উদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের কোনো প্রতিবাদ করলো না। কেন প্রতিবাদ করলো না? তারা কি স্বীকার করে নিচ্ছে যে তারা ভারতের এক্সটেনশন? প্রতিবাদ করলো না কেন, আমার জিজ্ঞাসা। এই প্রতিবাদ না করার একটা কারণ রয়েছে। 28 আগস্ট জামাতের আমির বক্তব্য দেন যে ভারতের বন্ধুত্ব চাই, ভারতের সহযোগিতা চাই। আমার কাছে খুব খারাপ লেগেছে ওই দিন, বাংলাদেশে রাজনীতি করবে আর একটা রাজনৈতিক দল বলবে যে ভারতের বন্ধুত্ব চাই, ভারতের সহযোগিতা চাই। এভাবে নির্লজ্জ স্বীকারোক্তি দিয়ে বাংলাদেশে রাজনীতি করবে। আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোন দলকে কোনোদিন সরাসরি দলের প্রধানকে এরকম বক্তব্য দিতে শুনি নাই এরকম বলতে যে ভারতের সহযোগিতা চাই, ভারতের বন্ধুত্ব চাই। এবং তার প্রেক্ষিতে 31শে আগস্ট ভারত উত্তর জানায় জামাতে ইসলামের এই বন্ধুত্বের আহ্বান তারা বিবেচনা করবে। আমাদের রাজনৈতিক অস্তিত্ব কোন জায়গায় গিয়ে নামিয়েছে? জামাতকে ক্ষমতায় যেতে হবে, এই জন্য ভারতের সহযোগিতা চাই, ভারতের বন্ধুত্ব চাই। ভারত অবশ্য শুধু আওয়ামী লীগকে দেয় নাই, জামাতকেও দেওয়া শুরু করেছে। জামাতকে নতুন করে দিয়েছে হলো পিআর পদ্ধতি। ভারত জামাতকে খালি হাতে ফেরায় নাই। জামাতকে বলেছে, যাও তোমাদেরকে পিআর দিয়ে দিলাম, তোমরা পিআর নিয়ে এখন নাচানাচি করো। এই হলো বিষয়। এখানে টাইটেল দেওয়া হয়েছে সুন্দর, ভারত কি আমাদেরকে বিপদে ফেলতে চায়? এখন ভারত আমাদেরকে বিপদে ফেলার কোনো সুযোগ নাই। যদি আওয়ামী লীগের মতো কোনো দল থাকে তার মাধ্যমে বিপদে ফেলতে পারে, আর যদি জামাতের মতো কোনো দল থাকে তার মাধ্যমেও বাংলাদেশকে বিপদে ফেলতে পারে। যদি এই দুই জায়গা থেকে কোনো সহযোগিতা ভারত না পায়
তাহলে অন্তত তারেক রহমানের কাছ থেকে ভারত কোনোদিন সহযোগিতা পাবে না। কারণ এই বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, তার ভারতের প্রতি বিদ্বেষ এবং ভারতের প্রতি ব্যবস্থাপনার কারণে সংবাদ মাধ্যমে নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক। আমরা ভুলে গেছি? ভুলে গেছি না আমরা? ভুলে গেছি না আমরা? এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, ভারতের সঙ্গে যারাই আঘাত করবে আমরা কি তাকে প্রতিরোধ করব? প্রতিরোধ করব? আমরা প্রতিরোধ করব না? আমরা জামাতকে স্পষ্টভাবে বলছি, 28 আগস্ট আপনারা যে বক্তব্য দিয়েছেন স্মরণ করে দিচ্ছি, ওই বক্তব্য আপনারা প্রত্যাহার করবেন। বাংলাদেশে ভারতের সহযোগিতা নিয়ে আমরা কাউকে রাজনীতি করতে দেব না, আমরা প্রতিরোধ করব। আজকে একটা কথা বলি, শেখ হাসিনার সময়ে দাড়ি এবং টুপি দেখলে মানুষের উপর নিপীড়ন হয়েছে। একবারও প্রশ্ন করেছেন কেন এই নিপীড়ন হয়েছে? বলেন তো? শুধুমাত্র জামাতের কারণে হয়েছে এটা। আমাদের দুর্ভাগ্য কি জানেন? আমাদের বাংলাদেশে একটা ইসলামিক দল নাই শক্তিশালী, যারা স্বাধীনতার পক্ষের শক্তি। দুঃখ, যে কারণে ওই জায়গায় অ্যাঙ্গেল করে করে দাড়ি এবং টুপিওয়ালা মানুষগুলোকে আক্রমণ করা হয়েছে। তারা কিন্তু যে কোনো একটা আসন থেকে তারা আসন নেবে, ওই আসনেও কিন্তু ওই 5,000 ভোট পাবে। কিন্তু তাকে তো একটা আসন দিতেই হবে। তাহলে তাকে যে আসনটা 5,000 ভোট পাওয়ার পরেও সে আসন দিলেন, ওই আসনে কেউ একজন কিন্তু আপনার হলো 2 লক্ষ ভোট পাওয়ার মতো লোক আছে। তাহলে ওই 2 লক্ষ ভোট পাওয়ার লোককে বাদ দিয়ে 5,000 ভোট পাওয়া একটা লোককে আপনি এমপি দিতে বাধ্য হলেন তার গড় ভোটের কারণে। তার মানে ওই এলাকার মানুষ, মাত্র 5,000 মানুষ চাইছিল যে ইসলামী আন্দোলন এখানে এমপি হোক, কিন্তু তারা এমপি মানে ধরেন আর বাকি 2 লক্ষ মানুষ চাইছে এমপি না হোক। ঠিক আছে, তাহলে এমপি না হোক, 2 লক্ষ মানুষ না চাওয়া সত্ত্বেও তারা কোনো একটা না কোনো একটা এলাকার এমপি হয়ে যাবে। তার মানে 2 লক্ষ ভোটকে হলো নষ্ট করা হয়ে গেল। তাহলে তারা যে বলছে ভোট নষ্ট হবে না, এইটা একটা প্রতারণামূলক কথা। আরেকটা কথা বলছে যে এই যে আপনার হলো 1% মানে যে যুক্তিটা দেয় যে কোন একটা দল ধরেন 30% ভোট পেয়ে কেন সরকার হয়ে গেল, সে তো সবার প্রতিনিধি না। তাহলে এই প্রশ্নটা কে করতেছে? যে 1% ভোট পায় সে 30% ভোট পাওয়া লোককে বলতেছে যে তুমি 30% পেয়ে কেমনে সরকার গঠন করো। বুঝতে পেরেছেন? যে 1% পাইছে তাকে যে 99% মানুষ রিজেক্ট করছে ওইটা বলে না। সে 99% মানুষের দ্বারা রিজেক্টেড হয়েছে, সে 30% যে ভোট পাইছে তাকে বলে তোমাকে তো 70% মানুষ রিজেক্ট করছে। বুঝছেন এদের যুক্তিগুলো? কিন্তু এখানে আরেকটা কথা তারেক ভাই যে বলছে যে মানে বিভিন্ন ভাবে বলা হচ্ছে যে এটা ভারতের প্রেসক্রিপশন। সো ভারতের প্রেসক্রিপশন জামাতে ইসলাম বাস্তবায়ন করবে কেন? খুব ভালো বলেছেন। প্রথমত আপনার হলো ভারতে যদি এক্সট্রিম হিন্দুত্ববাদী প্র্যাকটিস করতে চান, তাহলে বাংলাদেশে এক্সট্রিম হলো ইসলামবাদী, এক্সট্রিমের কথা বলতেছি, লিবারাল ইসলাম না, এক্সট্রিম ইসলামবাদী সিচুয়েশন তৈরি হতে হবে। বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন হলে ভারতে মুসলিমদের উপর নিপীড়ন হওয়া সহজ হয়, এরকম একটা যোগ বিয়োগ ক্যালকুলেশন আছে। ঠিক আছে, তো এই কারণে, আর এটা না, ভারত তো বাংলাদেশের কোনো সময় ভালো চায় না। একটা শক্তিশালী গভর্নমেন্ট মানে কি জানেন, তাকে সার্বিকভাবে কনভিন্স করা অনেক কঠিন। কিন্তু একটা দুর্বল গভর্নমেন্ট হলে তাকে যে কোনো সরকার, বিদেশি সরকার এসে তাকে কনভিন্স করতে পারে। আপনি বলতে চাচ্ছেন যে পিআরএ গঠিত যে গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টটা দুর্বল হবে? প্রথমত পিআরএ গভর্নমেন্টটা শুধু দুর্বল হবে না, এখানে ধরেন একটা ছোট দল, সেই ছোট দল 2% ভোট পেয়েছে। এখন পিআরএ অনুযায়ী সব মানে দুই পক্ষ এরকম ভাবে 50-50
হয়ে আসছে বা 48 হয়ে গেছে, এখন 2-এর শর্ট। এখন যে 2 আসছিল ও বলতেছে আমাকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাও তাহলে আমি হলো তার পক্ষে যাব। দেখেন একটা দল 48 পেয়েও সরকার গঠন করতে পারতেছে না, আর 2 পাইয়ে সে বলতেছে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে হবে তাহলে আমি যাব। অথচ যে 2 তাকে সারা বাংলাদেশের 98% মানুষ রিজেক্ট করছে, বাট সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাই। এই যে অন্যায় দাবির ক্ষেত্র তৈরি হওয়া, এটাই হলো পিয়ারের একটা বড় ঝুঁকি। পিয়ারের আরেকটা বড় ঝুঁকি আছে, আমাদের এই সংসদ নির্বাচনে আমরা সারা জীবন স্লোগান দিয়েছি যে মার্কা দেখে ভোট দিও না। কি দেখে ভোট দিতে হবে? ব্যক্তি দেখে, একটা ভালো মানুষ দেখে ভোট দাও, যেই দলেরই হোক। তো যে দল যত ভালো মানুষ নমিনেশন দেবে তত ভালো তত সেই দলের জয়ী হওয়ার সম্ভাবনা হবে। আমরা এটা বলছি, এই পিয়ারের মাধ্যমে এই ব্যক্তির পরিবর্তে ওই আপনার হলো মার্কাটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? পিয়ার প্রেসিডেন্সিয়াল সিস্টেমের জন্য কাছাকাছি যায়, কিন্তু 300 জন জনপ্রতিনিধি যদি আপনার প্রয়োজন হয়, সেটা তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম না। ঠিক আছে, আপনি ভোট নিচ্ছেন প্রেসিডেন্সিয়াল সিস্টেমে, বাট আপনি সরকার গঠন করবেন 300টা আসন ভিত্তিক। 300 আসনই যদি হয়, যদি আসনই গণনা করেন, তাহলে আপনি পিয়ারে যাবেন কেন? আপনি তো দেখালেন যে আসন 300টা চেয়ার বানাচ্ছেন আপনি, বাট এই 300টা চেয়ারকে নির্বাচিত করার সুযোগ রাখতেছেন না। আপনি সরাসরি ভোটে যাচ্ছেন। এটি কি এরকম হয় কিনা তারেক ভাই? সেটা হচ্ছে যে তারা যখন দেখছে যে তাদের মানে প্রার্থীদের জিতার সম্ভাবনা খুবই কম, এ কারণে হয়তো পিয়ার চাচ্ছে। এটা তো আমি আপনাকে বলছি, পিয়ারের সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করি, দলের স্বার্থগুলো পরে আলোচনা করি। আরেকটা সমস্যা দেখেন যে আমরা এই নির্বাচন আসলে এই সমাজের অনেক আলেম আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক শিক্ষক আছে, সমাজসেবক আছে, সমাজকর্মী আছে। এই মানুষগুলো মনে করে যে তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করবে, হ্যাঁ, এবং বাট তারা কোনো দলকে পছন্দ করে না, এবং তারা স্বতন্ত্রভাবে নির্বাচিত হতে চায়, এবং জনগণ তাদেরকে স্বতন্ত্রভাবে নির্বাচিত করতে চায়। এই পিয়ার সিস্টেম আসলে এই যে সমাজের ভালো ভালো মানুষদের যে সমন্বয়, এই মানুষদের নির্বাচিত হওয়ার অধিকারটা হারাই ফেলবে সমাজ, এবং জনগণ এই ভালো মানুষগুলোকে পাবে না। একটা মানুষ নির্বাচন করতে চাইলে তাকে কোনো না কোনো দলের হিল্লা হতে হবে, এইটা তো হতে পারে না। একটা ব্যক্তি নির্বাচিত হয়ে এমপি হবে ভালো মানুষ, সেখান থেকে এমপি হওয়ার পরে সে দল বানাতে পারবে, এরকমও তো হতে পারে, তাই না? তার মানে আপনি বলতেছেন আদর্শ থাকুক আর না থাকুক, আপনাকে কোনো একটা মানে দলে আপনাকে যুক্ত হতেই হবে যদি আপনি নির্বাচন করতে চান। সাধারণভাবে ব্যক্তি হিসেবে যে রাজনৈতিক অধিকার, এই অধিকারটা কেড়ে নেওয়ার একটা নাম হলো পিয়ার। আরেকটা জিনিস হতে পারে না তারেক ভাই, সেটা হচ্ছে যে আমি ধরেন XYZ কে ভোট দিলাম, আমি ধরেন কুতুবকে ভোট দিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি জানবো না যে আমার এখানে এমপি কে হচ্ছে। আমি নেতা হিসেবে আমি একজনকে চাই, কিন্তু আমি তাকে জানছি না। অর্থাৎ পিয়ার পদ্ধতিতে আমরা জানবো না কে আমার। একদম যে জানা যায় না তাও না। ধরেন একটা দলে তো 300 জন প্রার্থী সিলেকশন থাকবে, যে অমুক অমুক আমরা 300 দাই এটা করলাম, ওটা কাছাকাছি থাকে। কিন্তু সমস্যা হলো যে আপনি 300টা প্রার্থী দিলেন, ভালো কথা, কিন্তু দলের মধ্যে অধিকতর প্রভাবশালী এবং অধিকতর অর্থশালী ব্যক্তি, বিত্তশালী ব্যক্তিরা এই আসনগুলোকে অ্যাকোয়ার করার সম্ভাবনা বেশি রাখে। না, কিন্তু জামাত বলতেছে যে এই পিয়ার পদ্ধতি হলে টাকার খেলা থাকবে না, এটাও একটা প্রতারণামূলক কথা, নমিনেশন বাণিজ্য থাকবে না। এটা আমি আপনাকে বলি, পিয়ার সিস্টেম হওয়া মানে কি জানেন? যে জামাতের আমির, নায়েবে আমির 2 জন, এই 3 জন মিলে তারা আসন বিক্রি করা শুরু করবে টুপ 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 করে। এবং ওই প্রার্থীকে এলাকায় যেতে হইতেছে না, টাকা খরচ করতে হইতেছে না, টাকা সে দলকে দিলেই কামাল, ঠিক আছে? তার পেরেশানি হতেছে না, জনগণের প্রতি তাকে শ্রদ্ধা দেখাতে হচ্ছে না, জনগণের প্রতি তাকে সমীহশীল হতে হচ্ছে না, সে সবকিছু কোনো কিছু ছাড়াই সে মানে এমপি হয়ে যাচ্ছে। এবং যেটা বলছি, ধরেন 300টা আসনে 300 জন বিএনপি প্রার্থী দিয়েছে, ঠিক আছে, এর মধ্যে 300টার মধ্যে সে ধরেন 200টা আসন পাচ্ছে পিয়ারের হিসেবে। আচ্ছা, এখন কোন 200 জনকে বিএনপি নেবে বলেন? কোন 200 জনকে নেবে? দলের মধ্যে বিশৃঙ্খলা হবে, দলের মধ্যে মারামারি হবে,
দলের মধ্যে দলের ভিতরে দলের লোকেরা দলের সঙ্গে যুদ্ধ করবে, যেটা সে জনগণের কাছ থেকে একটা সিগনেচার নিয়ে আসতো যে জনগণ বলে দিছে তুমি এমপি। এখন কোন এক জায়গায় কোন একটা প্রভাবশালী লোক হারছে, তারপরেও তাকে এমপি করার কোনো দায় থাকে না দলে। কিন্তু একটা দুর্বল ভালো মানুষও দলের মাধ্যমে নির্বাচিত হতে পারে। আবার দল নমিনেশন দিচ্ছে, সেই লোককে রিজেক্ট করার ক্ষমতা জনগণের থাকে। কিন্তু দল সামগ্রিকভাবে 300 জনের মধ্যে 5টা মানুষ খারাপ হতে পারে, প্রভাবশালী খারাপ কিন্তু অর্থশালী, দলের মধ্যে শক্তিশালী, দলকে বছরের পর বছর পাল্টেছে, দল তো তাকে দিতে বাধ্য। তো এই 5টা লোক তো ওই জনগণের চোখে পড়বে না। হ্যাঁ, জনগণ ধরেন বগুড়াতে একটা ভালো মানুষ দেখে, ও এই এলাকা বগুড়া সম্ভাব্য এমপি, আচ্ছা তাহলে আমরা বিএনপি কে ভোট দিই, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে সে কম প্রভাবশালী, কম টাকা দিতে পারছে, তখন দলের সিরিয়ালে তার নামটা পিছনে পড়ে যাবে, সে আর এমপি হবে না। এই যে মানে হলো এইটা একটা দুর্বৃত্তদের, প্রভাবশালী দুর্বৃত্তদের, অর্থশালীদের একটা কেনা বেচার জায়গা তৈরি হবে। সুতরাং এই নির্বাচনে দুর্নীতি হবে না, এইটাও একটা মিথ্যা কথা এবং প্রতারণামূলক কথা। জনগণকে কিছু পয়েন্ট তৈরি করে দিয়ে বলছে যে ভোট নষ্ট হবে না, কিন্তু আমরা দেখাই দিলাম ভোট নষ্ট হবে। টাকা পয়সার লেনদেন হবে না, আমরা দেখাই দিলাম টাকা পয়সার লেনদেন করবে। এই সবই প্রতারণামূলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, গোবিন্দ পরামানিক কেন পিআর চাই, এইখানেই সমস্যা। গোবিন্দ পরামানিক বলছে যে হিন্দুরা ভোট কেন্দ্রে যাবে না। এখন হিন্দুরা একটা ছোট পোরশন, 8% হিন্দু মিলে এক জায়গায় হতে পারবে যে আমরা সবাই মিলে এক জায়গায় ভোট দেব। কিন্তু আমার এখানে 92% মুসলিম নাগরিক, তারা তো সবাই মিলে এক জায়গায় জামাতকে ভোট দেবে না। জামাত তো সকল মুসলমানের সংগঠন না, ইসলামী আন্দোলন তো সকল মুসলমানের সংগঠন না যে তারা একসাথে গিয়ে এক জায়গায় ভোট দেবে। এখানেই হলো সমস্যাটি। এবং এই জায়গাটাতেই যে হিন্দুদেরকে আলাদাভাবে একটা কোরাম করে একটা জায়গায় করার ব্যবস্থা করছে, এটাই হলো সমস্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার ওই প্রশ্নের উত্তর পাইনি, এখনো পাইনি। সেটা হচ্ছে এই আমরা বলছি যে পিআর ভারতের সাথে এই পিআর মানে পেয়ার, এই ভারতের সাথে পেয়ার কেন, মানে কিভাবে হলো, মানে কেন হলো, এটার জবাব এখনো পাইনি। দেখেন, যারা ভারতীয় ইস্টাবলিশমেন্টের হয়ে রাজনীতি করে সেই সংগঠনগুলো প্রথম পিয়ারের পক্ষে মতামত দিয়েছে, প্রথম তারা দাবি করেছে। তাহলে ভারতীয় ইস্টাবলিশমেন্টের দাবি করা পিয়ার সিস্টেমকে জামাত কেন ধারণ করতেছে? তাহলে আমরা কি ধরে নেব যে জামাত ওই ইস্টাবলিশমেন্টের সাথে জোটবদ্ধ হয়েছে? এবং আরেকটা জিনিস আমরা ধরে নিতে পারি যে জামাত যে কোনো মূল্যে ক্ষমতায় যাইতে চাচ্ছে। তো এইটা এখন জামাত দল হিসেবে জামাত ক্ষমতায় যেতে চাবে, বিএনপি ক্ষমতায় যেতে চাবে। তারপরে তারা বলছে যে মুসলমানদের ভোট এক জায়গায় এক বক্সে পড়ুক। এইটা কি ধরনের কথা যে মুসলমানদের ভোট এক বক্সে পড়ুক? ভাই, আমাকে মুসলমান হওয়ার জন্য বিএনপি ত্যাগ করতে হবে? আমি আম জনতার দল, আমার দল, আমি আম জনতার দল, আমি এই দলে থাইকা আল্লাহর উপর ঈমান আনতে পারবো না? অবশ্যই। হ্যাঁ, এমন ভাবে বলা হচ্ছে যে মুসলমানদের ভোট এক বক্সে পড়বে। আমার দলীয় পরিচয় ত্যাগ করতে হবে? আওয়ামী লীগ যে করে, সে নামাজ পড়ার জন্য আওয়ামী লীগ ত্যাগ করতে হবে? এইটা কি ধরনের আবদার? দল যার যার যে জায়গায় পরিচয়, সেই জায়গাতে যদি এইরকম হতো, আমরা একটা দল পাইতাম যে দলটা মুক্তিযুদ্ধের পক্ষের বাট ইসলামকে লালন করে, তাহলে আমরা সবাই মিলে সেটাকে গিয়ে করতাম। এটা তো বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট, তো আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ। আমরা অনেকেই জামাত করি, জামাত করে, কিন্তু সবাই তো জামাত করবে না, সবাই তো জামাতকে ওই স্মৃতিগুলো ভুলতে পারবে না। যেই ব্যক্তির পরিবার 1971 সালে ক্ষতিগ্রস্ত, সেই গোষ্ঠী, সেই কওম, সেই বিজয়ী মানুষগুলোকে, পরাজিত জামাতকে লালন করবে? অবশ্যই সহজ? অবশ্যই না। এখন আমি আমার এই বিষয়ে শেষ প্রশ্ন হচ্ছে যে বিএনপি নেতৃত্বাধীন যে জোট আপনাদের আছেন, তারা কেউই পিআর চাচ্ছেন না। এখন যদি জামাত গো ধরে যে না আমাকে পিআর দিতে হবে, আমরা যা দেখছি জামাত কিন্তু গো ধরেছে, ছোট মানুষ, ছোট বাচ্চার মতো কান্না করছে, যদি বলে যে ইলেকশন যাব না। শোনেন, আওয়ামী লীগ নাই তো এই সুযোগে জামাত গোটা ধরতেছে। আচ্ছা, ওই আওয়ামী লীগ থাকা অবস্থায় বক্তব্য দিয়েছে আমরা আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ চাই না। ইফতার মাহফিলে জামাতের আমির নিজে বলেছে আমরা আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ চাই না। ঠিক আছে, যুদ্ধটা আমাদেরকেই ডাইহার্ট করতে হয়েছে। এবং শুধু তাই না, তারা বলছে ভারতের সাথেও আমরা সম্পর্ক
বলছে ভারতের সাথে বন্ধুত্ব চাই, বন্ধুত্ব চাই, ভারতের সাথে শত্রুতা নাই। এখন পিয়ারই হচ্ছে বন্ধুত্ব নাকি আপনি বলতে চাচ্ছেন? সেটা আমরা আবার একটু প্রশ্নে আসি, সেটা বিষয়টা এইভাবে বলতে যাচ্ছি। তারপরও মানে আমরা দেখছি যে এত কিছুর পরেও আমরা বুঝছি, আমরা বলতেছি ভারতের ব্যাপারে, ভারতের যখন শেখ হাসিনা ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা তখন জানতাম ভারত একমাত্র মানে ভারত ইয়েকে চায় না, জামাতে ইসলামীকে চায় না, জামাতে আমি ইসলামী। আপনাকে তাহলে বলি, এখন প্রেমটা হলো কিভাবে? আমি আপনাকে বলি, দেখেন যা যা আমরা অভ্যস্ত, যা যা নিয়মতান্ত্রিক, তা দিয়ে সবাই নিয়ম মানে এবং শৃঙ্খল থাকে নাকি? অর্থাৎ সুশৃঙ্খল ভাবে আমাদের নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে জনগণ জনপ্রতিনিধি নির্বাচন করবে, তারা সংসদে যাবে, পার্লামেন্ট গঠন করবে, দেশ চালাবে, তাই না? এটাই হলো শৃঙ্খলা। এক্স্যাক্টলি, ঠিক আছে। তা এই শৃঙ্খলার বাহিরে বিশৃঙ্খলাটা চাই কে? ভারত নাকি? একদম। আচ্ছা, ভারত চাই বিশৃঙ্খলা, তাহলে এই নিয়মগুলো অনুযায়ী নিয়মতান্ত্রিক যদি উপায়ে হয় তাহলে বিশৃঙ্খলা হয় না? তাহলে এই নিয়মটা ভাঙলে বিশৃঙ্খলা হয়। তো এই নিয়মটা ভাঙাই হলো ওইটা যে আমরা ওই জনপ্রতিনিধি নির্বাচনের প্রচলিত নিয়মটা চাই না, আমরা পিআর চাই, এবং বিএনপি বলতেছে পিআর চাই না। এরপরে তাহলে তাহলে কি করতে হবে? তাহলে রাস্তায় মারামারি করতে হবে, লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, পরিস্থিতি তৈরি করার চেষ্টা, যুদ্ধ করতে হবে নাকি? যুদ্ধ করতে হবে। এখন ঐতিহাসিকভাবে বিএনপি তো কোনোদিন আওয়ামী লীগের বন্ধু হয়নি, কিন্তু জামাত কিন্তু আওয়ামী লীগের বন্ধু হয়েছে। ঠিক একইভাবে এইবারও জামাত আওয়ামী লীগের তাহলে বন্ধু হবে এই একই ঘটনায়। এবং আমি আপনাদেরকে বলি, জামাতের লোকেরা আমাদের সবসময়, আমরা যারা যুগপৎ আন্দোলন করছি, আমাদেরকে দালাল বলার চেষ্টা করে। এই বক্তব্যটা আমি কোথাও বলি নাই আমি, যে আমরা যুগপৎ আন্দোলনে এই 1.5-2 বছর আন্দোলন করলাম, আরো 5-6 বছর 7 বছর থেকে অ্যাক্টিভিজম করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। তো এখন আমরা বিএনপির সাথে এলাই করে যুগপৎ আন্দোলনটা করলাম, এই জন্য তারা আমাদেরকে বলে দালাল, বিএনপি দালাল বা এরকম বলে। এটা জামাতের সমর্থকরা খুব করে বলার চেষ্টা করতেছে, আমরা ফেসবুক খুললে আমাদেরকে বলে। কিন্তু যারা আমাদেরকে এই দালাল বলে, তারা কত বছর বিএনপি দালাল ছিল তারা কি জানে? 23-24 বছর ধরে বিএনপি দালালি করে। আওয়ামী লীগের দালালি করছে 7 বছর, এর সাথে দালালি করছে 6 বছর, এবং পাকিস্তানের দালালি করছে তারা। পুরোটা সময় দালালি, তাদের ইতিহাস ঐতিহ্য। তারা, আমরা একটা রাজনৈতিক জায়গা থেকে আমাদের একমত, একসাথে ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করছি, আমাদের সেই বন্ধুত্ব নষ্ট হওয়ার কোনো কারণ নাই, আমরা একভাবে চিন্তা করি, এই জন্য বলতেছে দালাল। মানে তাহলে কি চিন্তা করতে পারেন? অথচ তারা এমন কোন দল নাই বাংলাদেশের, তারা প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে সম্ভাব্য শক্তি দেখেছে, সম্ভাব্য শক্তি, ওখানে গিয়েই ক্ষমতার অংশীদার হওয়ার চেষ্টা করেছে। এক্স্যাক্টলি, মানে বিষয়টা কি এইভাবে বলতে চান? দেখেন, উনি ওই যে ইরশাদের সময় যখন কেউই ইরশাদের প্রতি অনুগত হয়নি, তখন জামাত কিন্তু অনুগত হয়েছিল। আবার 1995 সালে যখন পরিস্থিতি দেখেছে যে বিএনপি অবস্থা ভালো না, তখন কিন্তু সে শেখ হাসিনার সাথেই গেছে। আবার যখন বুঝতে পেরেছে যে 1999-2001 সালে আওয়ামী লীগের অবস্থা ভালো না, তখন কিন্তু সে বিএনপির সাথেই গেছে। ঠিক আছে, সেই সম্ভাব্য ব্রাইট যেটা সেটার সঙ্গে সে সারা জীবন গেছে, এবং তারা এই সম্ভাব্য ক্ষমতার এই সারা জীবন অংশীদার হয়েছিল। মানে জামাত সবসময় ক্ষমতা, মানে এস্টাবলিশমেন্টের সাথে থেকেছে, এটা বলতে চাচ্ছি। এস্টাবলিশমেন্টের অ্যাডভোকেসি করেছে, দালালি করেছে যদি আমি বলি নাকি? ওরা যে ভাষায় দালালি বলে, এটা ওই ভাষায় দালালি হয় আর কি। দালালি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গ থেকে আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনার যদি এই ব্যাপারে আর কিছু বলার থাকে, মানে আমার আরেকটি পিআর বিষয়ে আরেকটু সংযুক্ত করার বিষয় রয়েছে। পিআর বিষয়ে সংযুক্ত করার বিষয় রয়েছে হলো যে জনগণ তাদের এলাকায় যে ভালো মানুষটা, সেই মানুষটাকে নির্বাচিত করতে চায়। এই লোকটা কোন দলের বা কোন ব্যক্তি, কোন মার্কা, এগুলো গুরুত্বপূর্ণ না। হ্যাঁ,
জনগণ তাদের ভালো লাগা ব্যক্তিকে নির্বাচিত করতে চায়। এবং প্রত্যেকটা এলাকাতে এমন কিছু ফ্যামিলি আছে যারা হলো আপনার হলো রয়্যাল লয়াল এবং রয়্যাল, ঠিক আছে, এবং তারা বংশীয় সম্মানজনক। এই মানুষগুলো সাধারণত নির্বাচিত হয়ে আসে সমাজের প্রতিনিধি, ঠিক আছে, এবং তারা মানুষকে শাসন করতে জানে। শাসন নেগেটিভ একটা শব্দ, বাট শাসক, শাসিত, শাসন, তারপরে গভর্নিং, যেভাবেই বলেন, এইটা একটা প্রচলিত একটা কাঠামো এবং গাইডলাইন। তো আপনি বলতেছেন আপনি পিয়ারের মাধ্যমে একটা এলাকার মানুষের প্রতি, জনগণের প্রতি লয়াল না, আবার পারিবারিকভাবে রয়্যাল না, ঠিক আছে, এরকম একটা মানুষকে একটা এলাকার প্রতিনিধি বানাতে যাচ্ছেন। তাহলে ওই এলাকার যারা রয়্যাল আছে এবং জনগণের ভালোবাসার চোখের মনে আছে, সেই ব্যক্তি বাদ দিয়ে পিয়ারের মাধ্যমে যখন অজনপ্রিয় একজন ব্যক্তি বাই চান্স এমপি হয়ে যাবে, সে তো এলাকায় ঢুকতেই পারবে না। এলাকার মানুষ তাকে পিটায় চামড়া তুলে নেবে যে তুই কেন আমাদের প্রতিনিধি হয়েছিস। খুব সহজ বিষয়। তা জামাতের প্রতি সহ সকল দলের প্রতি বলবো যে আপনারা জনগণের এই যে নেতা নির্বাচিত করার, তাকে কে সেবা করবে সে নিজে দেখে শুনে নির্বাচিত করবে, এই জায়গাটা নষ্ট করার মতো জিদ করেন না। আপনারা যে জিদটা করছেন, ওই জিদটা বিএনপি ওই জায়গায় ধরে রাখলে কি হবে, ক্যাসাল হবে, মারামারি হবে, ইয়ে হবে, ঠিক আছে। তার মানে কি এইরকম তো না যে পিয়ার ছিল, পিয়ারটাকে ধ্বংস করা হচ্ছে, এরকম না তো, এরকম না। পিয়ার নামে কিছু ছিলই না। আপনারা সেটা কেওয়াজ করে ঢুকাইতে চান আপনাদের দলীয় লাভের জন্য। এই দলীয় লাভটা করতে গিয়ে কি আপনারা স্যাক্রিফাইস করতেছেন, কি কোরবানি দিচ্ছেন? বলতেছেন যে স্বতন্ত্র নির্বাচন আর কেউ হবে না। এই দলীয় লাভের জন্য আপনারা কি করতেছেন? জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার হারাই ফেলবে, তারপরে জনগণ রিজেক্ট করার অধিকার হারাই ফেলবে। আপনারা বলছেন 1% ভোটও কাজে লাগাবেন, কিন্তু 1% ভোট যে পাইছে সে যে নেতা না, এইটা আপনাদের মানতে হবে। তাকে যে 99% মানুষ রিজেক্ট করতেছে এটা মানতে হবে, এবং তার নেতা হওয়ার সুযোগ নাই। ভাই এইটা একটু একটু করে ভাগ পাইলাম, অনেকগুলো করে করে একটা বড় ভাগ তৈরি করলাম। আসলে রাজনীতিটা এইরকম না। একটা এলাকাকে রুল করার জন্য ওই এলাকার কম্পারেটিভলি ক্ষমতাশালী, প্রভাবশালী, জনপ্রিয়, দরদি, এই সকল বিবেচনায় একটা মানুষকে নির্বাচিত হয়ে আসতে হবে, ঠিক আছে। ওই দলীয় পিয়ারের মাধ্যমে বসাই দিবেন এক জায়গায় নিয়ে গিয়ে, এইটা আসলে পদ্ধতি না। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আমার শেষ প্রশ্ন করতে চাই আপনাকে এইভাবে যে মানে ব্যাপক আলোচিত হচ্ছে, অনেকে অনেক সন্দেহ পোষণ করছে, আবার দেখলাম যে উপদেষ্টা, গুরুত্বপূর্ণ কিছু উপদেষ্টা অভয় দিচ্ছে যে না ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। অনেক মানুষ সন্দেহ পোষণ করছে আদৌ কি ইলেকশন হবে ফেব্রুয়ারিতে। আজকে দেখলাম জামায়াতে ইসলাম বলছে ডিসেম্বরের নির্বাচন দিন আমরা আছি, নভেম্বরের নির্বাচন দিন আমরা আছি, ফেব্রুয়ারিতে দিন আমরা আছি। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচনের জন্য যে প্রস্তুতি, নির্বাচনের জন্য যে যে যজ্ঞ, মহাযজ্ঞ, এটা কারো চোখে পড়ছে না। শোনেন কেন? আচ্ছা, প্রথমত হলো ফেব্রুয়ারিতে নির্বাচন, এখানেও জামাত বলতেছে এটা ডিসেম্বরে দেন, পিয়ারে দেন, ঠিক আছে। আমরা আতঙ্কিত কেন জানেন? আমরা আতঙ্কিত কেন? জামাত আওয়ামী লীগের পুরনো বন্ধু, এবং জামাত এবং আওয়ামী লীগ সেই পুরনো বন্ধুত্ব, পুরনো প্রেম যদি জায়গা ওঠে তাহলে গণতন্ত্র আবার পরাজিত হবে। এই কারণেই পিয়ার হওয়া উচিত না, ঠিক আছে না। কিন্তু এই যে মানুষের সন্দেহ দূর করবেন কিভাবে, যে মানুষ ভাবছে মানুষ আদৌ কি হবে ফেব্রুয়ারিতে ইলেকশন? মানুষ আসলে খেলার পাত্র, বুঝছেন। রাজনীতিবিদরা তাদের মতো করে পলিসি ভাবতেছে, মানুষের প্রতি মায়া নাই, দরদ নাই, সব লাভ দলের হতে হবে, দলকে কেন্দ্র করে চিন্তা ভাবনা, জনগণকে নিয়ে করা চিন্তা, ঠিক আছে। বাস্তবে যেটা, এই দেশের মানুষদেরকে যদি সম্মান করেন তাহলে এই দেশে আপনার হলো সামনে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা একতরফা নির্বাচন হবে। এই নির্বাচনে বিএনপি ব্যাপকভাবে ভোট পাবে, বিএনপি ব্যাপকভাবে ক্ষমতাশীল হবে, যেটা এইভাবে এতটা হওয়া উচিত না, ঠিক আছে। কিন্তু সেটা আবার পিয়ারের মাধ্যমে ওই আওয়ামী লীগের সাথে জামাত বন্ধুত্ব করবে, ওই দিকেও ছাড়া যাবে না, ঠিক আছে। তাহলে ওইটা হইলে দেশের গণতন্ত্র কুরবানি হবে। দেশের মানুষ দীর্ঘদিন ধরে আপনার হলো বিএনপি কে ক্ষমতায়, আপনি কতটুকু কনফিডেন্ট যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে? দেশের মানুষ দীর্ঘদিন ধরে বিএনপি কে ক্ষমতা দেখার জন্য অপেক্ষা করছে, জামাতকে ক্ষমতায় দেখার জন্য কেউ অপেক্ষা করেনি।
তাহলে এই যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, জনগণ যে ভোট দিয়ে নির্বাচিত করবে, আপনি যদি পিয়ারের মাধ্যমে জামাতের আওয়ামী লীগের প্রতি পুরাণ প্রেম যদি জায়গা আবার যদি আওয়ামী লীগ এবং জামাত সরকার গঠন করে, তাহলে এই সরকারের স্বপ্ন মনে হয় জনগণ দেখে না। যে আমার প্রশ্নের উত্তর পাইনি, ফেব্রুয়ারি থেকে ইলেকশন হবে? আমরা চেষ্টা করতেছি, সবাই চাচ্ছে, আমরা এখন ষড়যন্ত্র তো অব্যাহত আছে, জনগণকে আদায় করে নিতে হবে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে তারেক ভাই, আজকে আমাদের সময়, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আবারও আপনার সাথে কথা বলবো, আবারও অন্য বিষয়ে আপনার সাথে কথা বলবো। আপনার যদি শেষ কিছু বলার থাকে আমাদের দর্শকদের জন্য, দর্শকদের উদ্দেশ্যে। না, জনগণের উদ্দেশ্যে একটা বিষয় যে আপনারা দেশকে ভালোবাসেন, এটা আমরা জানি, আমাদের থেকেও দেশকে বেশি ভালোবাসেন, কিন্তু দেশটা পাহারা দেন এখনো, ঠিক আছে? অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, 24-এর গণ অভ্যুত্থানকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে, এটা মনে হয় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা লড়াই ছিল। আপনাদেরকেই প্রশ্ন করি, আপনারা কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াই করেছেন? বলেন। কিন্তু ওইভাবে বলা হচ্ছে। আমরা চুপ আছি বা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিগুলো নীরব আছে, এই ফাঁকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা অনেক বেশি ডানা ঝাপটাইতেছে। তো এইটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বলবেন যে এগুলো এখন অপ্রাসঙ্গিক, না ভাই, এটা অপ্রাসঙ্গিক না, দেশটাকে পাহারা দিয়ে রাখতে হবে। আমাদের সার্বভৌমত্বের জায়গাটা গুরুত্বপূর্ণ। সার্বভৌমত্বের শত্রু কারা চিনতে হবে। যদি বলতাম স্বাধীনতার শত্রু কারা, তাহলে সহজে বলতেন। আমি ওইভাবে বলছি না। সার্বভৌমত্ব, যারা ভারতের কাছে সহযোগিতা চায়, ভারতের কাছে ক্ষমতা চায়, তাদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শক, আমরা আজকের অনুষ্ঠান দেখলাম, আমরা তারেক ভাইয়ের কথা শুনলাম। ভালো থাকবেন। গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক ট্রেনে, লাইনে উঠাতে চাই। ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।